আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশন এবং টেকনিক পাবলিকেশনের সমন্বয়ে রচিত ইজি কেমিস্ট্রি বইয়ের রোড টু মিশন সাইক্লোন সাজেশনে। তো এই সাইক্লোন সাজেশনটি আসলে কাদের জন্য? আমরা সাইক্লোন সাজেশনটি এমনভাবে তৈরি করি বা এমনভাবে সাজাই, মানে বইয়ের একদম যে ইম্পর্টেন্ট কিছু ম্যাথ আছে না, যেগুলো আসবেই আসবে, মানে হয়তোবা তোমাদের যাদের অনেক সময় কম বা যাদের এরকম যে স্যার এখন এত কিছু পড়ার সময় নাই, আপনি শর্টকাটে কিছু বলেন যেই বিষয়গুলো বা যেই ম্যাথগুলো যেই বিক্রিয়াগুলো করলে আমাদের পরীক্ষা এখান থেকে আসার চান্স খুবই বেশি। তো এই জন্য আমরা যারা একটু দুর্বল, যারা হয়তোবা পুরা বই যাদের হাতে পড়ার সময় নাই বা হয়তোবা প্রিপারেশনটা অতটা ভালো না যে অল্প পড়ে যতটা ভালো করা যায় সেই চেষ্টা করতেছো, তাদের জন্যই মূলত রোড টু মিশন সাইক্লোন সাজেশন। আমাদের কিন্তু টেকনিক পাবলিকেশন থেকে যে বই বের হয় ইজি কেমিস্ট্রি বই, এই বই আমরা মূলত 3 রকমের সাজেশন দেই। এর মধ্যে সব থেকে শর্টেস্ট ভার্সন হচ্ছে এটা, মানে সব থেকে কম বিক্রিয়া, সব থেকে কম প্রশ্ন এই রোড টু মিশন সাইক্লোন সাজেশনে। আমরা বইয়ের একদম বাছাই করা সেরা যেই প্রশ্নগুলো থাকে, যেগুলো আসবেই আসবে টাইপের প্রশ্ন থাকে, আমরা সেই প্রশ্নগুলো মূলত এই সাজেশনের মধ্যে ইনক্লুড করি। তো চলো আমরা দেখি যে আমাদের এই সাজেশনের মধ্যে আমরা কি রেখেছি এবং আমরা আমাদের এই প্রশ্নগুলো নিয়ে আমরা তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করি। ফাইন, তাহলে আমাদের এখন টার্গেট হচ্ছে রোড টু মিশন সাইক্লোন সাজেশন। একদমই দেখো, প্রত্যেকটা টপিক থেকে আমরা বাছাই করে একদম, মানে খুব বেশি একটা প্রশ্ন দিব না, আমরা হয়তো বা ক খ দিব 3টা 4টা করে, আর গ ঘতে টাইপ ওয়াইজ 1টা বা 2টা করে প্রশ্ন আমরা এরকম রেখেছি আর কি। তো আমি শুরুতেই তোমাদের সাথে কথা বলতেছি চ্যাপ্টার 3 নিয়ে। দেখো চ্যাপ্টার 3-এ আমাদের টাইপ 1 এর জ্ঞানমূলক যে প্রশ্ন আসে, সেখানে প্রশ্নগুলো একটা ফলো করো। এগুলো কিন্তু খুবই কমন প্রশ্ন। অণু কাকে বলে, পরমাণু কি, প্রতীক কাকে বলে, পরমাণুর ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা কাকে বলে, অরবিটাল কি, আইসোটোপ কাকে বলে, পারমাণবিক সংখ্যা কাকে বলে। সো এই 6টা প্রশ্নই তোমাদের জন্য বেশি বেশি গুরুত্বপূর্ণ, এগুলো অনেক ভালো করে পড়তে হবে। আচ্ছা, দেন টাইপ 2-তে আমরা রেখেছি কি, অনুধাবন ও সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে দেখো, পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ, উক্তিটি বুঝিয়ে দাও। দ্বিতীয় প্রধান শক্তি স্তরে ডি অরবিটাল থাকে না কেন, অথবা 2D অরবিটাল সম্ভব কিনা এটা। তৃতীয় শক্তি স্তরে এফ অরবিটাল থাকে না কেন, ব্যাখ্যা করো। 3টা। চতুর্থ প্রশ্ন হচ্ছে কপার এর ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়ম মানে না কেন, 4টা। 5 নম্বরে আপেক্ষিক পারমাণবিক ভরের একক নেই কেন, ব্যাখ্যা করো। সো এইটা 5টা। সো এই প্রশ্নগুলো আমরা আসলে চ্যাপ্টার 3 থেকে আমরা ক এবং খ অথবা সংক্ষিপ্ত প্রশ্ন রেখেছি। নেক্সট দেখো কৌণিক ভরবেগ এবং কক্ষপথের ব্যাসার্ধ বেগ। সো 2টা মনে হয় ম্যাথ আমরা রেখেছি। দেখো এই ম্যাথটা রেখেছি, কৌণিক ভরবেগ থেকে কিভাবে নির্ণয় করতে হয়। যে একটা উদ্দীপক দেওয়া আছে তোমাকে, উদ্দীপক থেকে এই যে ইলেকট্রনের মডেল 2 এর শেষ কক্ষপথের ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করতে বলছে আমাকে। আরেকটা প্রশ্ন হচ্ছে কক্ষপথের গতিবেগ নির্ণয়। দেখো ব্যাসার্ধ দেওয়া আছে, কক্ষপথের সংখ্যা দেওয়া আছে এবং ইলেকট্রনের এই যে ইলেকট্রনটা এই কক্ষপথে ঘুরতেছে, বলতেছে যে এই ইলেকট্রনের গতিবেগ নির্ণয় করো। সো এখান থেকে আমরা এই টপিকের মধ্যে মাত্র 2টা ম্যাথ দিয়েছি, একটা হচ্ছে কৌণিক ভরবেগ রিলেটেড ম্যাথ আর একটা হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ বেগ রিলেটেড ম্যাথ। আচ্ছা, নেক্সটে যাচ্ছে আমাদের জন্য আইসোটোপ থেকে গড় আপেক্ষিক পারমাণবিক ভর, আমাদের এই টপিকটা আসতেছে নেক্সটে। আচ্ছা, সো দেখো টাইপ 4, তাহলে এখান থেকে আমরা 2টা প্রশ্ন রাখতেছি তোমাদের জন্য। নাম্বার 1, এখানে আইসোটোপের শতকরা পরিমাণ দেওয়া আছে এবং ভর দেওয়া আছে, এখান থেকে গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে হবে একটা প্রশ্ন। আর একটা প্রশ্নে আইসোটোপের সমস্ত কিছু দেওয়া আছে, এইখান থেকে কিভাবে শতকরা পরিমাণ বের করা যায়। অর্থাৎ আইসোটোপ থেকে প্রশ্ন আসতে পারে এই 2 রকমের। সো 2 রকমের একটা একটা করে এক্সাম্পল দেওয়া হচ্ছে, প্র্যাকটিস করবা, দুইটা ম্যাথ প্র্যাকটিস করবা। আইসোটোপ থেকে যত ম্যাথ আসবে সমস্ত ম্যাথ কিন্তু তোমরা এখান থেকে নিজেরাই সলভ করতে পারবা। তাহলে দৃশ্যকল্প 1-এর মধ্যে বলা আছে যে আইসোটোপের সবকিছু দেওয়া আছে, ভর দেওয়া আছে এবং পৃথক পৃথক ইন্ডিভিজুয়াল ভর দেওয়া আছে, ফাইনাল গড় আপেক্ষিক ভর দেওয়া আছে, পার্সেন্টেজ দেওয়া নেই, সেই পার্সেন্টেজটা নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা, এবারে আসো শক্তি স্তরের ধারণা ও ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস। তো ফার্স্ট অফ অল শক্তি স্তরের ধারণার মধ্যে আমরা শক্তি স্তরের যে প্রধান কোয়ান্টাম সংখ্যার সাথে যে সহকারী কোয়ান্টাম সংখ্যার যে একটা রিলেশন থাকে, এন এর মানের সাথে এল এর মান, এল এর মানের সাথে এম এর মান, এস এর মান, এই যে মানগুলোর সাথে একটার সাথে একটা সম্পর্কযুক্ত, সেই রকম একটা প্রশ্ন আমরা এখানে দিয়েছি যে প্রত্যেকটি শক্তি স্তরে অরবিটাল সমূহের ইলেকট্রনের যোগফল 2n²। আচ্ছা, এটা গেলো একটা। সেকেন্ড, আমরা জানি যে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস একটু ব্যতিক্রম হয়, তাহলে আমরা একটা পটাশিয়াম থেকে একটা এক্সাম্পল রেখেছি। আর জানি কি কপার এবং ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম হয়, সো কপার এবং ক্রোমিয়াম নিয়ে একটা এক্সাম্পল রেখেছি। সো এইগুলোই তো আসবে, এগুলো পড়লেই কিন্তু তোমাদের একদম জাস্ট 3 রকম ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস, মোট 3টা প্রশ্ন এই টপিকের মধ্যে। সো 3টা প্রশ্ন পড়লে আশা করতেছি তোমাদের 90% কোশ্চেন কভার হয়ে যাবে। এরপরে যারা ভালো করতে চাও তাদের জন্য রোড টু মিশন 100 সাজেশন তো আছেই, যারা আরো বেশি ভালো করতে চাও তাদের জন্য বোর্ড অ্যানালাইসিসের হিউজ প্রশ্ন প্র্যাকটিস করার সুযোগ থাকতেছে। তো ওভারঅল এটা আসলে স্টুডেন্ট যারা একটু কম পড়াশোনা করে, যাদের হাতে খুব বেশি সময় থাকে না, তাদের জন্য আসলে আমরা করেছি আর কি। আচ্ছা, এবারে যাচ্ছি আমরা নেক্সট আইটেমে, বোর এবং রাদারফোর্ডের মডেলের তুলনা। শুধুমাত্র একটাই প্রশ্ন এখানে দেওয়া হচ্ছে যে 2টা পরমাণু মডেল দেওয়া আছে,
এই মডেল দুইটার মধ্যে কোনটা ভালো, জাস্ট বোর ভালো নাকি রাদারফোর্ড ভালো, এটার মধ্যে কম্পেয়ার করবো। সো এই টপিকের মধ্যে এই টাইপের মধ্যে একটাই প্রশ্ন, নিউক্লিয়াসের ভর ও কার্বন 12 আইসোটোপ থেকে আপেক্ষিক পারমাণবিক ভর। সো এইখান থেকে দেখো এই যে নিউক্লিয়াসের ভর দেওয়া আছে আমাদেরকে প্রশ্নে নিউক্লিয়াসের ভর দিয়ে দিছে। সো এই প্রশ্নটা আমরা এখান থেকে রাখলাম। আর একটা প্রশ্ন হচ্ছে যে এখান থেকে একটা মৌল, এই মৌলের কথা কোন মৌলের কথা বলতেছে দেখো, যে উদ্দীপকের জেড মৌলের, আচ্ছা জেড হচ্ছে 15, এই যে জেড 15 বলতেছে, তাহলে জেড মৌলের 10টি পরমাণুর ভর কত এটা আমাকে নির্ণয় করতে বলতেছে। সো এখান থেকে আমরা এই যে দুইটা প্রশ্ন রাখলাম এই টপিক থেকে। সো এই দুইটা প্রশ্ন পড়লে একটা তোমাকে নিউক্লিয়াসের ভর শিখাবে, আর একটা তোমাকে শিখাবে যে এই নিউক্লিয়াসের ভর থেকে কার্বন 12 আইসোটোপ থেকে তুমি কিভাবে একটা পরমাণুর ভর 10টা পরমাণুর ভর নির্ণয় করতে পারবে, এই সম্পর্কে তোমাকে একটা সুস্পষ্ট ধারণা দিবে। আচ্ছা, আমাদের এখন টার্গেট হচ্ছে নেক্সট যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটি হচ্ছে 4র্থ অধ্যায় পর্যায় সারণী। তো চলো আমরা দেখি এখান থেকে আসলে কি কি প্রশ্ন আমরা পড়বো, পর্যায় সারণী থেকে কি কি প্রশ্ন আমাদের পড়া উচিত হবে। জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে থাকতেছে দেখো, এখান থেকে আমরা লিস্ট করেছি যে মেন্ডেলিফের পর্যায় সূত্রটি লিখো, ত্রয়ী সূত্রটি লিখো, পর্যায় সারণী কি, দেন তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে, ইলেকট্রন আসক্তি কি, মুদ্রা ধাতু কাকে বলে, হ্যালোজেন কাকে বলে। সো এগুলো হচ্ছে আমাদের এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন, এখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন। অনুধাবন ও সংক্ষিপ্তের প্রশ্ন হিসেবে কি থাকতেছে দেখো, হিলিয়ামকে গ্রুপ 2 এ রাখা হয়নি কেন ব্যাখ্যা করো, সিলিকন একটি অপধাতু ব্যাখ্যা করো, আয়রন একটি অবস্থান্তর মৌল ব্যাখ্যা করো, ক্যালসিয়ামকে মৃৎ ক্ষার ধাতু বলা হয় কেন ব্যাখ্যা করো, রুবিডিয়ামকে ক্ষার ধাতু বলা হয় কেন ব্যাখ্যা করো, আর্গনকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় কেন ব্যাখ্যা করো। সো এগুলো আমরা এই টপিকের মধ্যে রেখেছি, আমাদের অনুধাবন এবং যে সংক্ষিপ্ত প্রশ্ন সেখানে আমরা এই প্রশ্নগুলো রেখেছি। ওকে ফাইন, যাচ্ছি আমি নেক্সট যে আইটেম, সেই আইটেমে দেখো ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে গ্রুপ ও পর্যায় নির্ণয়। ঠিক আছে, নেক্সট আইটেম 4র্থ অধ্যায়ের খুব পপুলার একটি টপিক। তো আমরা কিন্তু খুব বেশি ইলেকট্রন বিন্যাস এখানে দেই নাই, দেখো হাতে গোনা কয়েকটা ইলেকট্রন বিন্যাস দিয়েছি, যেরকম কপারের ইলেকট্রন বিন্যাস দিয়েছি। এখান থেকে তুমি ডি ব্লকের ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয় সেটা তুমি শিখে ফেলবা। জেড 35, তাহলে ব্রোমিনের ইলেকট্রন বিন্যাস দিয়েছি, এখান থেকে তুমি পি ব্লকের ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয় শিখে ফেলবা। আর একটা দিয়েছি কি, আরেকটা দিয়েছি তোমাকে দেখো, এক্স হচ্ছে 4, তার মানে কে, এক্সে কে আছে, এক্সে আছে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, আর ওয়াই হচ্ছে 22, তাহলে স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম। তাহলে এখান থেকে তুমি এস ব্লকও শিখে ফেলবা। তার মানে কি, এই তিনটা প্রশ্ন সলভ করলে তোমার ইলেকট্রন বিন্যাস টপিক, ইলেকট্রন বিন্যাস করে গ্রুপ এবং পর্যায় নির্ণয় করা সংক্রান্ত যাবতীয় যা যা প্রশ্ন আছে সমস্ত প্রশ্ন এখান থেকে কভার হয়ে যাবে। নেক্সট যাচ্ছি পরমাণুর আকার। তাহলে এখানে দেখো যে বিক্ষিপ্ত কতগুলো পরমাণু দেওয়া আছে, এক্স ওয়াই জেড কিউ, 4টা বিক্ষিপ্ত পরমাণু দেওয়া আছে গ্রুপ এবং পর্যায় অনুযায়ী। তাহলে এই পরমাণুগুলোর পারমাণবিক আকারের ক্রম বিশ্লেষণ করতে বলা হয়েছে। নেক্সট প্রশ্ন কি বলতেছে দেখো, এক্স ওয়াই জেড 3টা মৌল, এই 3টা মৌল একদম একই পর্যায়ের, 11, 12, 13। তাহলে এখান থেকে কি আমরা পর্যায় সূত্রটা শিখে ফেলবো, যে পর্যায় সূত্রগুলো কিভাবে কাজ করে পরমাণুর আকারের জন্য। আচ্ছা, আরেকটা সূত্র আমরা তোমাদেরকে দিচ্ছি, এখানে দেখো যে এখানে কিন্তু পি কিউ আর এস টি 5টা গ্রুপ রয়েছে এবং 4টা পর্যায় রয়েছে। তো এখানে পার্টিকুলারলি দুইটা গ্রুপ, একটা গ্রুপ এবং একটা পর্যায় মেনশন করেছে, যে এক্স পর্যায়, দেখো এই যে এক্স পর্যায়টার কথা বলা হয়েছে, এবং এস গ্রুপ, এই যে এস গ্রুপ। তাহলে এটা করলে এই যে প্রশ্নটা 3 নম্বর প্রশ্নটা সলভ করলে তুমি একই সাথে গ্রুপেরও একটা আইডিয়া পাচ্ছ, যে গ্রুপের মধ্যে পরমাণুর আকারটা কিভাবে কাজ করে, আবার পর্যায়েরও একটা আইডিয়া পাচ্ছ, যে পর্যায়ের মধ্যে পরমাণুর আকারটা কিভাবে কাজ করে। ওকে ফাইন, তাহলে আমরা এটুকুও কমপ্লিট করে ফেললাম। আমি যাচ্ছি নেক্সট যে আইটেম আছে আমাদের 4র্থ অধ্যায়ের টাইপ 5 আয়নীকরণ শক্তি। সো আমরা এখন কথা বলবো আয়নীকরণ শক্তি নিয়ে। তো ফার্স্টে দেখো আয়নীকরণ শক্তির এটা একটা ব্যতিক্রমধর্মী আয়নীকরণ শক্তি তোমাদেরকে দেওয়া হয়েছে, এটা খুবই পপুলার, একটা বোর্ডে এসেছে মাত্র, এটা নেক্সট ইয়ারের বোর্ডগুলোতে আসতে পারে। সো তোমরা এটা এই ব্যতিক্রমধর্মী আয়নীকরণ শক্তিটা প্র্যাকটিস করবে, এটা খুব গুরুত্বপূর্ণ, আসার মতো প্রশ্ন খুব। আচ্ছা, নেক্সটে ফলো করো, 11, 12, 15, 16 সবাই একই পর্যায়ে, তাই না? 11, 12, 15, 16 4টা পরমাণু একই পর্যায়ে। তাহলে ইলেকট্রন আসক্তি এবং আয়নীকরণ শক্তি একই হবে কিনা বিশ্লেষণ করো। তাহলে এখান থেকে তুমি ইলেকট্রন আসক্তি সম্পর্কেও ধারণা পাচ্ছ, আবার আয়নীকরণ শক্তি সম্পর্কেও ধারণা পাচ্ছ। নেক্সট প্রশ্নটা কি বলছে দেখো, যে কিউ গ্রুপের মৌলগুলোর আয়নীকরণ শক্তির ক্রম বিশ্লেষণ করো। কিউ গ্রুপে যে ই জে এস আর এই যে গ্রুপটা আছে, তাহলে আমি এখান থেকে সলভ করলে আমার গ্রুপের আয়নীকরণ শক্তি কিভাবে পরিবর্তন ঘটে, উপর থেকে নিচের দিকে যে বাড়ে, তার একটা প্রমাণ আমরা এখান থেকে পেয়ে যাব। ফাইন, যাচ্ছি আমি পরবর্তী প্রশ্নে টাইপ 6 এ ইলেকট্রন আসক্তি। তাহলে এখানে বলতেছে যে এক্স ওয়াই জেড 3টা পরমাণু 8, 12, 15, তাহলে এদের ইলেকট্রন আসক্তির ক্রম বিশ্লেষণ করতে বলেছে। সো আমরা এখান থেকে একটা আইডিয়া পাবো। আবার দেখো আরেকটা উদ্দীপক দেওয়া হয়েছে, যে 12, 19, 29 উদ্দীপকে উল্লেখ হয়েছে মৌল 3টি ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির ক্রম বিশ্লেষণ করা। সো এই দুইটা টপিক বা এই দুইটা কোশ্চেন সলভ করলে আমাদের এখান থেকে একদম সম্পূর্ণ ধারণা হয়ে যাবে যে ইলেকট্রন আসক্তিটা আসলে কিভাবে কাজ করে, গ্রুপের ক্ষেত্রে বাড়বে নাকি কমবে, পর্যায়ের ক্ষেত্রে বাড়বে নাকি কমবে। তো আমরা ওভারঅল একটা ধারণা পাবো।
আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো যে একই গ্রুপের মৌলসমূহের দ্বারা বিক্রিয়া, অর্থাৎ একই গ্রুপের মৌলসমূহ যে একই রকম বিক্রিয়া দেয় সেই বিক্রিয়ার একটা প্রমাণ আমরা এখানে তোমাদের জন্য দিচ্ছি। তো এখানে বলতেছে যে 11, 19, 37 তিনটা গ্রুপ 1 এর মৌল, তো এরা যে একই গ্রুপে অবস্থিত সেগুলো আমাকে বিক্রিয়ার সাহায্যে ব্যাখ্যা করতে হবে। আচ্ছা নেক্সট কারা থাকতেছে দেখি। আচ্ছা নেক্সট থাকছে আমাদের জন্য 9, 17, 35, 53 মানে গ্রুপ 17। সো আমরা একটা পেয়েছি গ্রুপ 1 আর একটা পেয়েছি গ্রুপ 17, এটা যে একই গ্রুপে সেগুলো আমাকে বিক্রিয়ার সাহায্যে প্রমাণ করে দেখাতে হবে। আচ্ছা তাহলে আমাদের চ্যাপ্টার 4 মোটামুটি শেষ। এবারে যাচ্ছে চ্যাপ্টার 5 এর রাসায়নিক বন্ধন। তো জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে কি কি পড়বো আমরা এখান থেকে, যেহেতু চ্যাপ্টার 5 এর প্রশ্নগুলো কিন্তু একটু বেশি ইম্পর্টেন্ট, এইখানে একটু গুরুত্ব দিতে হবে। যোজ্যতা ইলেকট্রন কাকে বলে, সুপ্ত যোজনী কাকে বলে, যৌগমূলক কাকে বলে, গাঠনিক সংকেত কাকে বলে, ক্যাটায়ন কি, আয়নিক বন্ধন কাকে বলে। সো জ্ঞানমূলক হিসেবে আমরা এরকম 5-6টা কোশ্চেন আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে কি কি পড়তে হবে আমাদেরকে দেখো, যে অক্সিজেনের যোজনী ও যোজ্যতা ইলেকট্রন সমান নয় ব্যাখ্যা করো, কার্বন মনোঅক্সাইড যৌগে কার্বনের সুপ্ত যোজনী ব্যাখ্যা করো, এই নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন ও যোজনী ভিন্নতার কারণ কি, নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী ভিন্নতার কারণ কি, ম্যাগনেসিয়ামের যোজনী 2 ব্যাখ্যা করো, পানি একটি পোলার অণু ব্যাখ্যা করো, ইথানল একটি পোলার যৌগ ব্যাখ্যা করো, HCl পোলার যৌগ ব্যাখ্যা করো, হাইড্রোজেন ফ্লোরাইড একটি পোলার যৌগ ব্যাখ্যা করো। সো এখানের ম্যাক্সিমাম কোশ্চেন পোলার যৌগকে কেন্দ্র করে, যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। দেখো আমাদের কিন্তু ম্যাক্সিমাম এক্সাম্পল পোলার যৌগ থেকে এসেছে। পানির কথা বলেছে, ইথানলের কথা বলেছে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের কথা বলেছে, আর কার কথা বলেছে, হাইড্রোজেন ফ্লোরাইডের কথা বলেছে। সো আমাকে মূলত এই প্রশ্নগুলোই কি করতে হবে, ব্যাখ্যা করতে হবে। আচ্ছা এবারে যাচ্ছি আমরা সৃজনশীলের গ এবং ঘ নং প্রশ্নে। তাহলে কি বলতেছে, টাইপ 3-তে বলতেছে আয়নিক বন্ধন, তাই না? টাইপ 3-তে আমরা আয়নিক বন্ধন নিয়ে কাজ করব। তো আয়নিক বন্ধনে দেখো যে আমরা প্রশ্ন রেখেছি যে এক্স এবং কিউ, তাহলে এক্স কে সোডিয়াম আর কিউ কে অক্সিজেন, তাহলে সোডিয়াম এবং অক্সিজেনের মধ্যে কি বন্ধন, আয়নিক বন্ধন, সোডিয়াম অক্সাইড গঠিত হয়। আচ্ছা নেক্সট প্রশ্ন বলতেছে যে বি ও ডি, বি কে পর্যায় 3 গ্রুপ 2 ম্যাগনেসিয়াম আর ডি কে পর্যায় 3 গ্রুপ 17 ক্লোরিন, তার মানে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের গঠন এখানে বর্ণনা করতে বলেছে। তো আমরা এখানে জানি যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ, দেন আমাদেরকে সেই বর্ণনাগুলো আমাকে ওখানে করে ফেলতে হবে। আচ্ছা যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নগুলোতে। দেখো সমযোজী বন্ধন, সমযোজী বন্ধনে কি বলতেছে দেখো, ডিমের খোসা প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড ইজ ইকুয়াল টু এ গ্যাস, এ গ্যাসকে, এ গ্যাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস, তাহলে বলতেছে কার্বন ডাই অক্সাইড গ্যাসের গঠন আমাকে এখানে বর্ণনা করতে বলেছে। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, যে P6R17, পি এবং আর, তাহলে 6 এবং 17 কি হয়, কার্বন টেট্রাক্লোরাইড। তাহলে এই দুইটা করলে আসলে তোমাদের মধ্যে একটা কনসেপ্ট তৈরি হবে যে কার্বন দ্বারা কিভাবে কার্বন ডাই অক্সাইডের গঠন তৈরি করা যায়, কার্বন দ্বারা কিভাবে কার্বন টেট্রাক্লোরাইডের গঠন তৈরি করা যায়। সো এগুলো সম্পর্কে আমরা একটা প্রপার ধারণা পাবো। আমাদের নেক্সট প্রশ্ন অষ্টক নিয়ম, অষ্টক সম্প্রসারণ নিয়ম, অষ্টক সংকোচন নিয়ম 2 এর নিয়ম। তো এখান থেকে দেখো, এখান থেকে এ একটা চিত্র, এ চিত্রের মধ্যে কে আছে, এ চিত্রের মধ্যে আছে সালফার। এখন বলতেছে যে এর সাথে AF2 মানে SF2 এবং SF4, এতে কোনটিতে অষ্টক নিয়মের ব্যতিক্রম ঘটে বিশ্লেষণ করা, অর্থাৎ অবশ্যই সালফার ডাইফ্লোরাইড, সালফার টেট্রাফ্লোরাইড, এদের মধ্যে কোনটাতে অষ্টক নিয়ম ঘটে আর কোনটাতে ঘটে না সেটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। এখানে কে বলতো দেখি, আর মৌল হচ্ছে ফসফরাস আর এস মৌল হচ্ছে ক্লোরিন। তাহলে বলতেছে যে ফসফরাস এবং ক্লোরিনের সমন্বয়ে বন্ধন গঠনকালে একটি যৌগের ক্ষেত্রে অষ্টক নিয়ম ভঙ্গ করে বিশ্লেষণ করে, অর্থাৎ আমাদের PCl3 এবং PCl5 এই দুইটা যৌগের মধ্যে PCl5 এ কি অষ্টক নিয়মটা মানা হয় না, মূলত এখানে এই প্রশ্নে সেই দিকের প্রতি ইন্ডিকেট করা হয়েছে। আচ্ছা নেক্সট প্রশ্ন কি দেখো, নেক্সট প্রশ্ন হচ্ছে এ হচ্ছে বোরন আর বি হচ্ছে ম্যাগনেসিয়াম আর সি হচ্ছে ক্লোরিন। তাহলে এখানে প্রশ্নে বলতেছে যে এ ও সি দ্বারা গঠিত যৌগ, তার মানে কি ব্রোন এবং ক্লোরিন এটা দ্বারা গঠিত যৌগ অষ্টক নিয়ম মানে না, কিন্তু ম্যাগনেসিয়াম এবং ক্লোরিন কি করে অষ্টক নিয়ম মানে, এটা ব্যাখ্যা করতে বলেছে। অবশ্যই ব্রোনে অষ্টক সংকোচন ঘটে, 8টার কম থাকে, কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা 8-এর কম থাকে বিধায় সেটাকে আমরা বলতে পারি অষ্টক সংকোচন। বাট ম্যাগনেসিয়াম ক্লোরাইড যেহেতু আয়নিক যৌগ, এখানে অবশ্যই কি ঘটে, অষ্টক নিয়ম প্রপারলি মানে ঘটে থাকে আর কি। আচ্ছা টাইপ 6 আয়নিক ও সমযোজী যৌগের বৈশিষ্ট্য। তো এখানে দেখো কি বলতেছে যে এক্স ও ওয়াই দ্বারা গঠিত যৌগের তড়িৎ পরিবাহিতা ব্যাখ্যা করো। এক্স কে ম্যাগনেসিয়াম, ওয়াই কে ক্লোরিনের আগে সালফার, তাহলে ম্যাগনেসিয়াম এবং সালফার এর দ্বারা যে যৌগ গঠন হয় সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফাইড। এই ম্যাগনেসিয়াম সালফাইড যৌগের তড়িৎ পরিবাহিতা ব্যাখ্যা করো, সে বিদ্যুৎ পরিবহন করতে পারে, সেটি মূলত ব্যাখ্যা করতে বলা হয়েছে। চিত্র বি এর স্ফটিক বিদ্যুৎ পরিবহন করে, বি কে কপার, তাই না? দেখো তো 2 4 6 8 10 12 14 16 18, সো বি হচ্ছে কপার, কপারের স্ফটিক বিদ্যুৎ পরিবহন করে, এখানে আমাকে সেই বিষয়টা ব্যাখ্যা করতে বলা হয়েছে। আচ্ছা সো আমরা যাচ্ছি, আরো কিছু প্রশ্ন আছে আমাদের। আচ্ছা
নেক্সট প্রশ্ন কি দেখো, এখানে একটা বক্স দেওয়া আছে, এ হচ্ছে হাইড্রোজেন, বি কার্বন, সি ক্লোরিন, ডি ক্যালসিয়াম। তাহলে এখানে দুইটা যৌগের কথা বলতেছে যে AB4 এবং DC2। AB4 মানে কি বলতো? AB4 মানে না সরি BA4, AB4 না, BA4 মানে CH4 আর DC2 ক্যালসিয়াম ক্লোরাইড। তাহলে বলতেছে একটি গলনাঙ্ক কম হলেও অপরটির অনেক বেশি বিশ্লেষণ করে। তাহলে একটা হচ্ছে আয়নিক যৌগ, একটা সমযোজী যৌগ, একটা ভৌত অবস্থায় কঠিন আর একটা ভৌত অবস্থায় গ্যাসীয়, সো অবশ্যই গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মধ্যে পার্থক্য থাকবে। আমাদের নেক্সট টাইপ চ্যাপ্টার 5 থেকে আয়নিক ও সমযোজী যৌগের পানিতে দ্রবীভূত হওয়ার কৌশল। আমরা জানি যে আয়নিক যৌগ সমূহ মাস্ট বি পানিতে দ্রবীভূত হবে, কিছু কিছু সমযোজী যৌগ যারাও কিন্তু পানিতে দ্রবীভূত হয়, যাদের পোলারিটি ধর্ম আছে তারা। আচ্ছা, ফার্স্ট প্রশ্ন, ওয়াই ও ই দ্বারা, দেখো ওয়াই হচ্ছে কার্বন আর ই হচ্ছে 17। কার্বন টেট্রাক্লোরাইড গঠিত যৌগ পানিতে অদ্রবণীয় হলেও সি লিথিয়াম ক্লোরাইড পানিতে দ্রবণীয়। মানে কোশ্চেনটা হচ্ছে যে কার্বন টেট্রাক্লোরাইড পানিতে দ্রবণীয় নয়, কিন্তু লিথিয়াম ক্লোরাইড পানিতে দ্রবণীয়, এটার কারণ আমাকে ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, উদ্দীপকের মৌল দ্বারা গঠিত এসি ও বিসি যৌগের বন্ধন গঠন প্রক্রিয়া ভিন্ন হলেও পানিতে দ্রবণীয়তার ক্ষেত্রে একই আচরণ করে। এসি কে বলতো? এসি হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর বিসি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ, একটা সমযোজী যৌগ, বাট উভয় কিন্তু পানিতে দ্রবীভূত হয়, এটাই বর্ণনা করতে বলা হয়েছে। আচ্ছা, পরিবর্তনশীল মুক্ত ও বন্ধনজোড় ইলেকট্রন, মানে পরিবর্তনশীল যোজনী, মুক্তজোড় এবং বন্ধনজোড় ইলেকট্রন। আচ্ছা, পরিবর্তনশীল যোজনীর ক্ষেত্রে কি বলেছে দেখো, যে এই মৌলটিকে চতুর্থ পর্যায়ে গ্রুপ 8, তাহলে এটা হচ্ছে আয়রন, তাহলে আয়রন, আর ডি মৌল হচ্ছে গ্রুপ 16 পর্যায় 2 অক্সিজেন। তাহলে বলতেছে যে আয়রন অক্সিজেনের সাথে কি করতে পারে, একাধিক যোজনীর মাধ্যমে একাধিক বন্ধন সে গঠন করতে পারে, সেটা আমাকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। ডি মৌলটি হচ্ছে সালফার, বলছে ডি মৌলটি পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে ব্যাখ্যা করে। ইয়েস, সালফারের যোজনী কত হয় বলতো? সালফারের যোজনী হয় 2, 4, 6। সো অবশ্যই তাহলে ডি মৌলটি একাধিক যোজনী প্রদর্শন করতেছে, সেটি আমাকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। আমাদের পঞ্চম অধ্যায়ের এই টপিকের মধ্যে এই প্রশ্নগুলোই, যেগুলো তোমাদের সামনে উপস্থাপন করা হলো, সেইগুলোই ছিল। আচ্ছা, যাচ্ছি আমরা এবার ষষ্ঠ অধ্যায়। দেখো ষষ্ঠ অধ্যায় কি বলেছে, প্রশ্নগুলো কি ছিল, যে জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আছে মোল কাকে বলে, মোলারিটি কাকে বলে, মোলার আয়তন কাকে বলে, লিমিটিং বিক্রিয়ক কি, অ্যানালার গ্রেড কি। সো আমরা মোটামুটিভাবে ইম্পর্টেন্ট দেখে 5টা প্রশ্ন এখানে বাছাই করেছি। সেকেন্ড প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন ও সংক্ষিপ্ত প্রশ্ন, অ্যামোনিয়াম গ্যাসের মোলার আয়তন ব্যাখ্যা করো। 0.01 মোলার HCl দ্রবণ বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। প্রমাণ অবস্থায় মিথেন গ্যাসের ঘনত্ব নির্ণয় করো। বেনজিন এবং ইথাইনের স্থির সংকেত একই ব্যাখ্যা করো। কোন যৌগের আণবিক সংকেত ও স্থির সংকেত একই হতে পারে কি ব্যাখ্যা করো। উৎপাদের শতকরা পরিমাণ বলতে কি বোঝো। সো এটা আমাদের এখান থেকে বলা হয়েছে। আচ্ছা, নেক্সট যাচ্ছি সৃজনশীলের গ এবং ঘ এর জন্য যে টপিকগুলো আছে আমাদের। দেখো টাইপ 3, মোল সংখ্যা, অণু পরমাণুর সংখ্যা, পরিমাণ, আয়তন নির্ণয়। তো এখান থেকে প্রশ্ন বলতেছে, দেখো এখান থেকে আমি একটা উদ্দীপক দেখতে পাচ্ছি যে নাইট্রোজেন এবং এ নামক একটা নামক একটা কোনো কিছু বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড, তাহলে এ হবে অক্সিজেন। বিক্রিয়া করে বলতেছে যে 5 মোল উৎপাদ তৈরি করতে, নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করতে কত আয়তনের এ প্রয়োজন, কত আয়তনের এ লাগবে, সেটা আমাকে ব্যাখ্যা করতে হবে। নেক্সট 2 নম্বরে কপার সালফেট 5 অণু পানি X যৌগ, তা বলতেছে যে X যৌগটির 5টি অণুর ভর নির্ণয় করো। গেল এটা। 3 নম্বরে কি বলতেছে দেখো, যে আয়তন দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে, সোডিয়াম কার্বনেট দ্রবণ। তাহলে এখানে বলতেছে যে 1 নং পাত্রের দ্রবে মোট পরমাণুর সংখ্যা নির্ণয় করো। এই যে 1 নং পাত্রের যে W আছে, এখানে তো আমাদেরকে প্রশ্নে সরাসরি W বলে নাই। 1 নং পাত্রের মধ্যে যে Wটা আছে, সেই W থেকে আমাকে কি বের করতে হবে, এই W থেকে আমাকে মোট পরমাণুর সংখ্যা আমাকে নির্ণয় করতে হবে। আচ্ছা, নেক্সট দেখো SVM = 1000W, এই সূত্রের প্রয়োগ। তাহলে এখান থেকে আমাদের ঘনমাত্রা রিলেটেড প্রশ্ন আসবে। তাহলে ফার্স্ট প্রশ্ন দেখো, দুইটা বিকারে ইন্ডিভিজুয়াল তথ্য দেওয়া আছে, 70 গ্রাম, 196 গ্রাম। তাহলে বলতেছে যে উভয় পাত্রের দ্রবণের মোলারিটি সমান হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তার মানে কি, প্রথম পাত্রের ঘনমাত্রা বের করব, দ্বিতীয় পাত্রের ঘনমাত্রা বের করব। ঘনমাত্রা বের করার পর আমাকে ডিসিশন দিতে হবে যে এখানে উভয় পাত্রের ঘনমাত্রা সেম কিনা। তাহলে অবশ্যই এখানে আমাকে কিন্তু SVM 1000W, এই সূত্র আমাকে, এই সূত্র অ্যাপ্লিকেশন আমাকে এখানে করতে হবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে সালফিউরিক অ্যাসিডের 500 ml 0.102 মোলার, বলছে পাত্র 1 এর দ্রবণে কি পরিমাণ দ্রব্য আছে, অর্থাৎ W মিসিং। এই প্রশ্নে W দেওয়া হয় নাই, আদার সব কিছু দিয়েছে। তো আমরাও কিন্তু এখানে SVM 1000W এই সূত্রই ব্যবহার করব, কিন্তু সূত্রটাকে আমরা W এর ফরমেশনে সাজাই নিব, যে W = SVM/1000, এইভাবে আমরা সূত্রটাকে সাজাই নিব। আচ্ছা, নেক্সট প্রশ্ন, 20 গ্রাম যৌগের 15 গ্রামকে বিশ্লেষণ করে 4 গ্রাম কার্বন, 0.33 গ্রাম হাইড্রোজেন এবং অবশিষ্ট অক্সিজেন পাওয়া গেল। তাহলে বলতেছে যে এই যৌগের অবশিষ্ট ভর থেকে, তার মানে 5 গ্রাম থেকে
500 ml ডেসিমোলার দ্রবণ প্রস্তুত করা যাবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করে। সো এটা আমাকে কি করতে বলছে, বিশ্লেষণ করতে বলেছে যে ডেসিমোলার দ্রবণ সেখান থেকে আমরা বানাতে পারবো কিনা। আচ্ছা যাচ্ছি পরবর্তী টাইপে, দেখো শতকরা সংযুতি। এখান থেকে আমরা একটাই প্রশ্ন রেখেছি, এই একটা প্রশ্নই তোমাদের জন্য এনাফ যে এখান থেকে প্র্যাকটিস করার জন্য। অ্যামোনিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে উৎপন্ন হবে কি, ক্যালসিয়াম ক্লোরাইড, আর উৎপন্ন হবে পানি, আর এ হচ্ছে গ্যাস, এই গ্যাস হচ্ছে অ্যামোনিয়া NH3, এই গ্যাস হচ্ছে অ্যামোনিয়া বা NH3 গ্যাস। এখন বলতেছে উদ্দীপকের এই যৌগটির সাথে, এই যে এই যৌগটির সাথে পানির বিক্রিয়া, তার মানে কি আমরা এখন সেই এ যৌগ মানে কি অ্যামোনিয়াম, এই যে অ্যামোনিয়া খেয়াল করো, অ্যামোনিয়ার সাথে পানি বিক্রিয়া করবে, H2O পানি বিক্রিয়া করবে, বিক্রিয়া করে প্রোডাক্ট কি উৎপন্ন করবে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH। অ্যামোনিয়ার সাথে পানির বিক্রিয়া করে উৎপন্ন করবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হলে মৌলগুলোর, খেয়াল করো, মৌলগুলো শতকরা সংযুতি নির্ণয় করার, অর্থাৎ এই যে অ্যামোনিয়ামের মধ্যে নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, এই যে পরমাণুগুলো রয়েছে এই পরমাণুগুলোর শতকরা সংযুতি আমাকে কি করতে হবে, নির্ণয় করতে হবে। ব্যাস এইটুকুই এখানে বলা হয়েছে। ওকে যাচ্ছি নেক্সট টাইপে, আণবিক সংকেত ও স্থূল সংকেত। তো দেখো আমরা এখানে দুইটা প্রশ্নই মূলত আণবিক সংকেত রেখেছি। খেয়াল করো কেন আণবিক সংকেত রেখেছি, কেন না স্থূল সংকেত করতে হলে, খেয়াল করো স্থূল সংকেত করতে হলে তো আণবিক সংকেত হয়েই যেতে হবে। আণবিক সংকেত বাদ দিয়ে তো, স্থূল সংকেত বাদ দিয়ে তো আমরা আণবিক সংকেতে যেতে পারবো না। এজন্য পার্টিকুলারলি স্থূল সংকেত রাখি নাই, দুইটা প্রশ্ন, দুইটা ভিন্ন ভিন্ন আইটেমের প্রশ্ন রেখেছি, দুইটাই আণবিক সংকেত। তাহলে যে আণবিক সংকেত নির্ণয় করতে পারবে সে অবশ্যই স্থূল সংকেত নির্ণয় করতে পারবে, কারণ তার তো আণবিক সংকেত নির্ণয় করতে হলে স্থূল সংকেত হয়ে দেন আমাদেরকে আণবিক সংকেতে যেতে হবে। সো এখানে এটা এই জন্য আর এক্সট্রা কোনো স্থূল সংকেত রিলেটেড কোশ্চেন রাখা হলো না। আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো, লিমিটিং বিক্রিয়ক মিশ্রণের প্রকৃতি কাঙ্ক্ষিত উৎপাদ না পাওয়ার কারণে। আমরা কি করেছি দেখো, তিনটা টপিক, এখানে একটা টপিকের মধ্যেই ছোট ছোট তিনটা টপিক আছে, তিনটা টপিকের তিনটা প্রশ্ন আমরা তোমাদেরকে দিয়েছি। সো এই তিনটা প্রশ্ন প্র্যাকটিস করো। এই যে দেখো, উদ্দীপকের বিক্রিয়ায় একটি বিক্রিয়ক লিমিটিং বিক্রিয়ক বিশ্লেষণ করো। এই যে এখানের একটা বিক্রিয়ক কি লিমিটিং বিক্রিয়ক, সেটা আমাকে কি করতে হবে, বিশ্লেষণ করতে হবে। আচ্ছা নেক্সট দেখো, এখানে একটা দ্রব্যের মধ্যে আছে অ্যাসিড, মানে একটা পাত্রের মধ্যে আছে অ্যাসিড আর একটা পাত্রের মধ্যে আছে এটার মধ্যে আছে ক্ষার, এটার মধ্যে আছে অ্যাসিড। তাহলে বলতেছে যদি এদেরকে আমি মিশাই, দুইটা বিক্রিয়াকে যদি আমি মিশাই, তাহলে মিশ্রিত দ্রবণের প্রকৃতি, এখন মিশ্রিত দ্রবণটা কি অম্লীয় হবে নাকি ক্ষারীয় হবে, এইটাই মূলত আমাকে এখানে ব্যাখ্যা করতে বলেছে যে মিশ্রিত দ্রবণের প্রকৃতি বিশ্লেষণ করো। ওকে ফাইন, গেল এইটুকু। আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্নে কি বলা হয়েছে যে এই যে কার্বন ডাইঅক্সাইড তৈরির জন্য আমরা ক্যালসিয়াম কার্বনেট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে বিক্রিয়া ঘটাচ্ছি, কিন্তু কাঙ্ক্ষিত উৎপাদ পাওয়া যায়নি। আমাদের একটা টপিক ছিল প্রত্যাশিত উৎপাদ। তাহলে দেখো যে প্রত্যাশিত উৎপাদ কেন পাওয়া গেল না, এইটার কারণ আমাকে এখানে ব্যাখ্যা করতে বলা হয়েছে। ওকে, উৎপাদ যৌগের পরিমাণ বা উৎপাদের শতকরা পরিমাণ, টাইপ 8 চ্যাপ্টার 6। তাহলে এখান থেকে দেখো আমি দুইটা নমুনা নিয়েছি, নমুনা 1 এবং নমুনা 2। বলতেছে যে কোন নমুনাটি ল্যাবরেটরিতে ব্যবহার করার জন্য উপযোগী, কারণ যার দুইটা নমুনারই আমি শতকরা পরিমাণ বের করব, যার শতকরা পরিমাণের ফলাফলটা ভালো আসবে সেই কি আমার ল্যাবরেটরিতে ব্যবহারের জন্য বেশি উপযোগী। আচ্ছা নেক্সট প্রশ্ন ফলো করো, সালফিউরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে বলছে উদ্দীপকের দ্রবণদ্বয়ের বিক্রিয়ায় প্রাপ্ত লবণ, মানে এখান থেকে বিক্রিয়া করলে অবশ্যই তো আমি লবণ পাবো, কারণ অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করবে। তো সেই লবণটা সর্বোচ্চ কতটুকু উৎপাদন করা যাবে, তাহলে দুইটা আমরা জানি যে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে। তাহলে এই যে পাত্র 1 এবং পাত্র 2 কে যদি আমরা মিশাই, তাহলে এখান থেকে সর্বোচ্চ কি পরিমাণ লবণ পাওয়া যেতে পারে, তো সেই লবণের পরিমাণটা বের করতে বলছে আমাকে। আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো, ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন। তাহলে এখান থেকে আমরা যে উৎপাদের শতকরা পরিমাণ বের করি, সো এটা একটা অ্যানাদার একটা প্রসেস, যে প্রসেসে লিমিটিং বিক্রিয়ক বের করার কোনো প্রয়োজন নাই। লিমিটিং বিক্রিয়ক ছাড়া উৎপাদের পরিমাণ নির্ণয় করা যায়, শতকরা পরিমাণ নির্ণয় করা যায়, সেরকম একটা প্রবলেম আমরা তোমাদেরকে দিয়েছি। সো এই তিনটা প্রবলেম যদি আমরা প্র্যাকটিস করতে পারি বা তোমরা প্র্যাকটিস করতে পারো, তাহলে তোমাদের এই টপিকের উপর মোটামুটিভাবে 90% একটা কনসেপ্ট তৈরি হয়ে যাবে। তো আশা করতেছি সেটা তোমাদেরকে খুবই হেল্প করবে। আচ্ছা সপ্তম অধ্যায়ে যাচ্ছি, দেখো রাসায়নিক বিক্রিয়া। তাহলে এখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে কি কি প্রশ্ন আছে, বিক্রিয়ার হার কাকে বলে, জারণ সংখ্যা কাকে বলে, উভমুখী বিক্রিয়া কাকে বলে, জারক কি, পানি যোজন বিক্রিয়া কাকে বলে, সমনীকরণ বিক্রিয়া কাকে বলে, মরিচার সংকেত লিখেছে, এগুলো হচ্ছে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন। আচ্ছা নেক্সট হচ্ছে অনুধাবনমূলক ও সংক্ষিপ্ত প্রশ্ন, যোজনী এবং জারণ সংখ্যার মধ্যে পার্থক্য লিখো, প্রশমন বিক্রিয়া নন রেডক্স বিক্রিয়া ব্যাখ্যা করো, পিঁপড়ার কামড়ে ক্ষতস্থানে চুন লাগানো হয় কেন, লোহায় মরিচা ধরা এতে রসায়নের উপস্থিতি আছে কি ব্যাখ্যা করো, আর রাসায়নিক সাম্যাবস্থা একটি গতিময় অবস্থা ব্যাখ্যা করো। সো এগুলো আমাদের এখান থেকে আমরা পাচ্ছি। আচ্ছা এরপরে যাচ্ছি আমরা গ এবং ঘ এর জন্য। তো সপ্তম অধ্যায়ে গ এবং ঘ থেকে দেখো কি কি প্রশ্ন এখানে আমাদের জন্য দেওয়া হয়েছে। আচ্ছা তো আমাদের এখনকার টপিক হচ্ছে যে জারণ মান নির্ণয়। আচ্ছা তো আমরা 1 নম্বরে দেখো যে বলতেছে যে জারক পদার্থ, একটা বিক্রিয়া দেওয়া আছে, এটা হচ্ছে অ্যালডিহাইড জারক পদার্থ,
এবং লঘু সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে বি উৎপন্ন করতেছে। তা বলতেছে উদ্দীপকের এই যে 2 নং যে বিক্রিয়ার মধ্যে যে জারক পদার্থ আছে সেই জারক পদার্থের মধ্যে কেন্দ্রীয় যে পরমাণু এটা মানে পটাশিয়াম ডাইক্রোমেট হবে, এই ক্রোমিয়ামের জারণ সংখ্যা আমাকে নির্ণয় করতে বলেছে। আচ্ছা, সেকেন্ড প্রশ্ন, সোডিয়াম হাইড্রোক্সাইড ফেরাস সালফেট বলতেছে 1 ও 2 নং দ্রবণের মিশ্রণে এদের দুজনকে আমি মিশাবো, যে লবণ উৎপন্ন হবে সেই লবণের যে কেন্দ্রীয় যে পরমাণু থাকবে সম্ভবত ফেরাস সালফেট। হ্যাঁ, তো এই লবণের আমাকে কেন্দ্রীয় মৌলের নির্ণয় করতে বলবে আর কি। সোডিয়াম সালফেট, ফেরাস সালফেট না, ফেরাস সালফেট তো যৌগই। সোডিয়াম সালফেট লবণের মধ্যে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে সালফার এবং সেই সালফারের জারণ সংখ্যা আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা, রেডক্স বিক্রিয়া দেখো, 3টা বিক্রিয়া এখানে দেওয়া হয়েছে অ্যাজ এ এক্সাম্পল, যে বিক্রিয়াগুলো আসার চান্স খুবই বেশি। তাহলে তোমরা এগুলো প্র্যাকটিস করবে, এগুলো প্র্যাকটিস করে জারণ বিজারণ কিভাবে প্র্যাকটিস করতে হয়, জারণ বিজারণে কিভাবে জারণ সংখ্যা, কিভাবে বিজারণ সংখ্যা এবং কিভাবে জারণার্ধ বিক্রিয়া বিজারণার্ধ বিক্রিয়া এগুলো সমাধান করা যায় এই সম্পর্কে তোমরা একটা ভালো একটা ধারণা পাবে। তবে মোট কথা হচ্ছে যে যেহেতু এখান থেকে কম বিক্রিয়া দেওয়া হচ্ছে, এটা তোমার জাস্ট প্রত্যেকটা বিক্রিয়া থেকে প্রত্যেকটা প্রশ্ন থেকেই কাজ হচ্ছে আইডিয়া নেওয়া, যে হ্যাঁ আমি এটা শিখতেছি, এমন না যে আমাকে পার্টিকুলারলি এটাই আসবে আর আমি এটাই সমাধান করবো, এমনটা না, জাস্ট আইডিয়াটা নেওয়া যে আমি এইভাবে প্রশ্ন আসলে আমি যেন সলভ করতে পারি। আচ্ছা, নন রেডক্স দেখো, নন রেডক্স সহ অন্যান্য বিক্রিয়া। তো প্রথম বিক্রিয়াটা একটু ফলো করো তো, এটা হচ্ছে অধক্ষেপণ বিক্রিয়া, এটা হচ্ছে পানি বিশ্লেষণ বিক্রিয়া, তাহলে অবশ্যই সেটা নন রেডক্সের মধ্যে পড়বে। সেকেন্ড বিক্রিয়াতে যাচ্ছি, দুইটা বিক্রিয়ারই বিক্রিয়কে পানি আছে, কিন্তু একটা হচ্ছে পানি বিশ্লেষণ বিক্রিয়া, একটা হচ্ছে পানি যোজন বিক্রিয়া গেল। 3 নম্বর বিক্রিয়াতে যাও, দেখো বলতেছে যে 2 ও 3 নং এর কোনটি জারণ বিজারণ বিক্রিয়াকে সমর্থন করে না। এটা প্রশ্ন দুইভাবে আসতে পারে, একটা হচ্ছে সমর্থন করে, একটা হচ্ছে সমর্থন করে না। তাহলে আমরা জানি যে উপরের বিক্রিয়াটা একটা রেডক্স বিক্রিয়া, বাট নিচের বিক্রিয়াটা প্রশমন বিক্রিয়া, এবং প্রশমন বিক্রিয়া বিধায় এইটা জারণ বিজারণ বিক্রিয়াকে সমর্থন করে না, কেননা প্রশমন বিক্রিয়া একটি নন রেডক্স বিক্রিয়া। আর নন রেডক্স বিক্রিয়া আমরা ওই সমস্ত বিক্রিয়াকেই বলি যে সমস্ত বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান ঘটে না, ইলেকট্রনের আদান প্রদান ঘটে না। ওকে, তো যৌক্তিক কারণ বিশ্লেষণ করতে বলেছে, তো আমরা এগুলো এখান থেকে ব্যাখ্যা করে দিব। আচ্ছা, আমরা যাচ্ছি পরবর্তী যেই টপিক আছে, লা শাতেলিয়ার নীতি। তো এটা কিন্তু সপ্তম অধ্যায়ের অন্যতম একটা গুরুত্বপূর্ণ পার্ট, লা শাতেলিয়ার নীতি। এখান থেকে প্রশ্ন থাকে সবসময়। আমরা এখন এটা দেখার চেষ্টা করবো। লা শাতেলিয়ার নীতি দেখো তো, দুইটা বিক্রিয়া দেওয়া আছে, নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করতেছে। এটা ডেলেজের মান নেগেটিভ 92 কিলোজুল। বলতেছে 2 নং বিক্রিয়ার উপর তাপমাত্রা এবং চাপের প্রভাব বিশ্লেষণ করো। আচ্ছা, আরও একটা বিক্রিয়া আমরা এখানে দেখতে পাচ্ছি, সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেন বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড। এই বিক্রিয়ার উপরও লা শাতেলিয়ার নীতির তাপ এবং চাপের প্রভাব বিশ্লেষণ ঘটে, ব্যাখ্যা করো। সো ওভারঅল এই দুইটা বিক্রিয়া থেকে আমরা আইডিয়া নিব যে কিভাবে আসলে এগুলো সমাধান করা যায়, কিভাবে সমাধান করতে হয়। আইডিয়া নিয়ে দেন আমরা এগুলো সমাধান করার চেষ্টা করব। সো আইডিয়া নেওয়াটা আসলে দরকার। এখানে তোমাদেরকে যা যা দেওয়া হচ্ছে সবকিছুই শুধুমাত্র এমনটা ভাবলে চলবে না যে এইটাই হুবহু কমন চলে আসবে। মূলত চেষ্টা করবা বা চিন্তা করবা যে এখান থেকে কিভাবে আইডিয়াটা নেওয়া যায়, আমরা আইডিয়া নিয়ে কিভাবে আসলে এটা সমাধান করতে পারি, আমাদেরকে এই চিন্তাটা করতে হবে। যাচ্ছি আমরা 11 অধ্যায়। 11 অধ্যায় দেখো, টাইপ 1 জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে কি কি আছে, যে সমগোত্রীয় শ্রেণী কাকে বলে, হাইড্রোকার্বন কাকে বলে, মুক্ত শিকল হাইড্রোকার্বন কাকে বলে, অ্যালকাইল মূলক কাকে বলে, তারপরে হচ্ছে অ্যালকাইন কাকে বলে, অ্যালকোহল কাকে বলে, রেকটিফাইড স্পিরিট কাকে বলে, জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড কি, ফরমালিন কি, গ্যাস হোল কি। সো এখান থেকে 10টা প্রশ্ন দেওয়া হলো। এই 10টা প্রশ্ন আসলে কি 11 অধ্যায় থেকে তো অনেক বেশি প্রশ্ন আসে, এই 10টা প্রশ্ন অনেক বেশি গুরুত্বপূর্ণ বিধায় এই 10টা প্রশ্ন আমরা তোমাদের জন্য দিয়েছি। অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে কি বলা হচ্ছে দেখো, যে ন্যাপথালিনকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলা হয় কেন, ব্যাখ্যা করো। অ্যালকেনকে প্যারাফিন বলা হয় কেন, প্রোপিনকে অলিফিন বলা হয় কেন, ব্যাখ্যা করো। অ্যালকেন অপেক্ষা অ্যালকিন অধিক সক্রিয় কেন, ফরমালিন একটি অ্যালডিহাইড, ব্যাখ্যা করো। ইথানোয়িক অ্যাসিড একটি দুর্বল অ্যাসিড, ব্যাখ্যা করো। ইথানল একটি পরিবেশ বান্ধব জ্বালানি, ব্যাখ্যা করো। তারপরে হচ্ছে মিথানল একটি পোলার যৌগ, ব্যাখ্যা করো। জৈব এবং অজৈব যৌগের মধ্যে দুইটি পার্থক্য লেখো, জৈব এবং অজৈব যৌগের মধ্যে দুইটি পার্থক্য লেখো। আচ্ছা, গেল এটা। এবারে সৃজনশীলের গ এবং ঘ নং প্রশ্নের জন্য কি কি প্রশ্ন আমরা রেখেছি দেখো, যে অ্যালকেন চেতনানাশক এবং CCl4 প্রস্তুতি, অর্থাৎ এই টপিকটা সম্পূর্ণ অ্যালকেন নির্ভর। তো আমরা দেখবো যে অ্যালকেন রিলেটেড কি কি প্রশ্ন থাকে, যেরকম দেখো দুইটা যৌগ দেওয়া হচ্ছে, একটা হচ্ছে A হচ্ছে জৈব অ্যাসিড আর B হচ্ছে অ্যালকোহল। তাহলে বলতেছে যে A ও B হতে ইথেন প্রস্তুত করা সম্ভব কিনা, তার মানে কি জৈব অ্যাসিড থেকে অ্যালকেন আর অ্যালকোহল থেকে অ্যালকেন। তাহলে আমরা এই প্রবলেম সলভ করলে আমরা দুইটা প্রসেস শিখে ফেলবো, যে কিভাবে জৈব অ্যাসিড থেকে অ্যালকেনে আসা যায়, আবার কিভাবে অ্যালকোহল থেকে অ্যালকেনে আসা যায়। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান কি, মিথেন। আর পাত্র 3-এ আছে CCl4 কার্বন টেট্রাক্লোরাইড। তো এখন বলতেছে যে চিত্র 2 এর যৌগ হতে কিভাবে চিত্র 3 এর যৌগটি প্রস্তুত করা যায় সমীকরণ সহ ব্যাখ্যা করা, অর্থাৎ মিথেন থেকে কিভাবে কার্বন টেট্রাক্লোরাইড প্রস্তুত করা যায় এটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। আচ্ছা, যাচ্ছি আমরা নেক্সট টাইপে, অ্যালকিন প্রস্তুতি। তো অ্যালকিনের
সাধারণ সংকেত দেখো দেওয়া আছে। তো পি হচ্ছে অ্যালকিন আর কিউ হচ্ছে অ্যালকোহল, তাহলে পারস্পরিক রূপান্তর অর্থাৎ অ্যালকিন থেকে অ্যালকোহলে যেতে বলতেছে, আবার অ্যালকোহল থেকে অ্যালকিনে আসতে বলতেছে। আচ্ছা, এবার এক্স একটি যৌগ, এক্স একটা অ্যালকোহল, তাহলে বলতেছে যে অ্যাকোয়াস এর পরিবর্তে মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকোয়াস পরিবর্তে যদি আমরা এএলসি দ্রবণটা নেই, অ্যালকোহলে দ্রবিত দ্রবণ নেই, তাহলে কি উৎপন্ন হবে? তাহলে এক্স আর এক্স থাকবে না, এক্স হয়ে যাবে কি, মানে এক্সটা এখন কে, এই এক্স এখন হচ্ছে অ্যালকোহল। এখন যদি আমরা সেই অ্যাকোয়াস দ্রবণের পরিবর্তে যদি আমরা এএলসি দ্রবণ নেই, তাহলে সেটা হয়ে যাবে একটা অ্যালকিন। তো এখান থেকেও তো আমরা অ্যালকিন প্রস্তুত করা শিখবো। ওকে, যাচ্ছি আমি পরবর্তী টাইপে। দেখো পরবর্তী টাইপ হচ্ছে অসম্পৃক্ততার পরীক্ষা, অ্যালকিনের অসম্পৃক্ততার পরীক্ষা। তাহলে একটাই শুধুমাত্র প্রশ্ন দেওয়া হচ্ছে, যে খেয়াল করো যেই উপরে যেই প্রশ্নটা তোমাদেরকে মাত্র নিয়ে আলোচনা করলাম সেই প্রশ্নটাই হচ্ছে যে অ্যালকাইল হ্যালাইড এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের এএলসি দ্রবণ, এ হচ্ছে অ্যালকিন। এখন এ যদি অ্যালকিন হয় তাহলে অ্যালকিন অবশ্যই অসম্পৃক্ত যৌগ। এই অসম্পৃক্ত মানে যৌগের অসম্পৃক্ততা আমরা দুইভাবে নির্ণয় করতে পারি, একটা হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা আর একটা হচ্ছে বেয়ার পরীক্ষা। তো এই দুইটা পরীক্ষার মাধ্যমে আমরা এই পুরো পার্টটুকু কমপ্লিট করব। আচ্ছা, যাচ্ছি নেক্সট টাইপে। দেখো অ্যালকাইনের অসম্পৃক্ততার পরীক্ষা। সো আমরা এখানে একটাই বিক্রিয়া রেখেছি যে পি হচ্ছে অ্যালকাইন, অ্যালকাইন থেকে পানি যোগ করলে ইথানল পাওয়া যায় মানে অ্যালডিহাইড পাওয়া যায়। তাহলে অ্যালকাইনের অসম্পৃক্ততার পরীক্ষা কীভাবে নির্ণয় করা যায় সেটাই এখানে দেখানো হয়েছে। নেক্সট টাইপ হচ্ছে অ্যালকোহল প্রস্তুতি। তো অ্যালকোহল প্রস্তুতি কীভাবে করা যায়? দেখো যে সোডিয়াম হাইড্রোক্সাইডের এএলসি, সোডিয়াম হাইড্রোক্সাইডের একিউ, তার মানে আমাদের এক্স যৌগ হচ্ছে অ্যালকিন আর জেড যৌগ হচ্ছে অ্যালকোহল, জেড যৌগ হচ্ছে অ্যালকোহল। এবারে বলতেছে যে পারস্পরিক রূপান্তর সম্ভব কিনা। আমরা কিন্তু অ্যালকিন প্রস্তুতির বেলাও একটা রূপান্তর দেখেছি, এখানেও আমাকে আরেকটা রূপান্তর নিয়ে বলা হয়েছে। আরেকটা জিনিস দেখো, এ ও বি সি যথাক্রমে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন শ্রেণীর যৌগ যাদের আণবিক ভর দেওয়া আছে। বলতেছে বি ও সি হতে পানি উৎপাদে মানে পানি যৌগে ভিন্ন ভিন্ন উৎপাদ পাওয়া যায়, মানে অ্যালকিনের সাথে পানি মিশেলে পাওয়া যায় অ্যালকোহল আর অ্যালকাইনের সাথে পানি মিশেলে পাওয়া যায় অ্যালডিহাইড। এখানে মূলত এই বিষয়টাই উপস্থাপন করা হয়েছে যে অ্যালকিনের সাথে পানি যোগে পাওয়া যায় অ্যালকোহল, আর অ্যালকোহলের সাথে পানি যোগ করলে পাওয়া যায়, অ্যালকিনের সাথে পানি মিশালে অ্যালকোহল পাওয়া যায়, আর অ্যালকাইনের সাথে পানি মিশালে সেটা অ্যালডিহাইড তৈরি হয়। নেক্সট প্রশ্ন দেখো, CnH2n+2, তাহলে এটা একটা অ্যালকেন। বলতেছে উদ্দীপকের ওয়াই যৌগ থেকে অ্যালকোহল প্রস্তুত সম্ভব কিনা। তার মানে কি, অ্যালকোহল থেকে অ্যালকেন থেকে কিভাবে অ্যালকোহল প্রস্তুত করা যায়, অ্যালকেন থেকে কিভাবে অ্যালকোহল প্রস্তুত করা যায় এখানে সে সম্পর্কে বলেছে। আচ্ছা, যাচ্ছি আমরা পরবর্তী যেই প্রশ্ন সেই প্রশ্নে। দেখো এখানে কি বলতেছে আমাদেরকে, যে অ্যালডিহাইড প্রস্তুতি। তাহলে এ এবং বি দুটি যৌগ দেওয়া আছে, এ এবং বি দুটি যৌগ দেওয়া আছে যে এ ও বি ব্যবহার করে CHO গ্রুপ সম্বলিত সংরক্ষক পাওয়া যায়। খেয়াল করো, তাহলে এখান থেকে আমরা ক্যালসিয়াম কার্বাইড এবং পানি। আচ্ছা, ফার্স্ট কোশ্চেনটা একটু দেখাই দেই। ফার্স্ট কোশ্চেনটা বলতেছে যে অ্যালকিন এবং জৈব পারঅক্সাইড মিলিত হয়ে কিভাবে এখান থেকে সংরক্ষক তৈরি করতে পারবো। আর সেকেন্ড প্রশ্ন বলতেছে আমাদেরকে যে ক্যালসিয়াম কার্বাইড এবং পানি বিক্রিয়া করে এক্স একটি যৌগ, এই এক্স যৌগ হতে কিভাবে ইথানল প্রস্তুত করা যায়। তার মানে এক্স যৌগ হচ্ছে অ্যাসিটিলিন, এখান থেকে কিভাবে অ্যালডিহাইড প্রস্তুত করা যায় সেটা আমাকে ব্যাখ্যা করতে হবে। ওকে ফাইন। সো এটা মেবি ট্রিপল বন্ধন হতে পারে, এখানে ট্রিপল বন্ধন, অ্যালকাইন থেকে আমরা পানি সংযোজন করে আর এটা হবে পানি। সো এটা এভাবে হতে পারে যে অ্যালকাইন প্লাস পানি এটা সংযোজন করে আমরা কিভাবে এটা প্রস্তুত করব। আচ্ছা ফাইন, নেক্সটে দেখো, নেক্সট প্রশ্নগুলোতে আমরা যাচ্ছি এখান থেকে এদিকে যে আচ্ছা অ্যালকেন এবং অ্যালডিহাইড, তো অ্যালকেন থেকে অ্যালডিহাইড প্রস্তুত করতে বলা হয়েছে। আচ্ছা, এরপরে যাচ্ছে জৈব অ্যাসিড প্রস্তুতি। ওয়াই একটি হাইড্রোকার্বন যারা আণবিক ভর 58, আমাকে বের করতে হবে। এবার বলতেছে ওয়াই যৌগ থেকে জৈব অ্যাসিড প্রস্তুত সম্ভব হবে কি। তাহলে ফার্স্টে ওয়াই যে কোনো একটা জৈব যৌগ হবে, হাইড্রোকার্বন যেহেতু তার মানে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন যে কোনো একটা কিছু হবে। তো এখান থেকে আমাকে বের করতে হবে কি, তৈরি করতে হবে, এখান থেকে আমরা জৈব অ্যাসিড প্রস্তুত করতে পারবো কিনা এটা আমাকে তৈরি করতে হবে। আচ্ছা, নেক্সট কি বলতেছে দেখো, যে কিউ একটি যৌগ যার সাধারণ সংখ্যা CnH2n+1OH। এবার বলতেছে যে কিউ যৌগ হতে কিভাবে জৈব অ্যাসিড প্রস্তুত করা যায়, কিউ যৌগ হতে কিভাবে জৈব অ্যাসিড প্রস্তুত করা যায়। আচ্ছা, নেক্সটে দেখো CnH2n, এখানে এদের মান 3। বলতেছে 2 নং থেকে ভিনেগার প্রস্তুত করা সম্ভব, মানে এখান থেকে ভিনেগার মানে কি জৈব অ্যাসিড, তাই না। CnH2n, অ্যালকিন থেকে জৈব অ্যাসিড প্রস্তুত করা সম্ভব, ভিনেগার। ওকে, টাইপ 10 ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে কার্বন কমানো। এটা কিন্তু 11 অধ্যায়ের খুবই একটা পপুলার টপিক, ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে কিভাবে কার্বন কমানো যায়। তো আমরা এখান থেকে দেখি যে ইথানোয়িক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে বি তৈরি হচ্ছে। বলতেছে বি থেকে একটি যৌগ তৈরি করা যা মৃত প্রাণীর দেহ সংরক্ষণে ব্যবহৃত হয়। দ্যাট মিনস এখানে ফর্মালডিহাইড বা কিছু একটা এরকম বোঝানো হয়েছে যে ফর্মালডিহাইড কীভাবে প্রস্তুত করা যায়। এখান থেকে দেখো কার্বন কিন্তু 2টা, বাট ফর্মালডিহাইডে কার্বন 1টা। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে CnH2n পানি, তাহলে এটা এখান থেকে তৈরি হবে অ্যালকোহল, পি হচ্ছে অ্যালকোহল মানে প্রোপানল, 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল প্রোপানল। বলছে উদ্দীপকের পি যৌগ থেকে পলিথিন, দেখো পলিথিন কিন্তু ইথিলিন আর এখানে পি যৌগটি হচ্ছে প্রোপানল, তাহলে প্রোপানল থেকে ইথিন তৈরি করতে হবে, কার্বন কমাতে হবে।
এখানে কার্বন কমাতে হবে। আচ্ছা নেক্সট প্রশ্ন কি দেখো, নেক্সট প্রশ্ন হচ্ছে CnH2n, এটাও একটা অ্যালকিন, B যৌগ C4H8O2 আর C যৌগ CnH2n। বলতেছে যে B যৌগ থেকে C এর সমগোত্রীয় যৌগ প্রস্তুত সমীকরণ সহ লিখো। অ্যালকিন থেকে অ্যালকেনে আসতে বলতেছে, অ্যালকিন থেকে অ্যালকেনে আসতে বলতেছে। তাহলে অ্যালকিন থেকে অ্যালকেনে আসতে হলে আমাকে অবশ্যই কি করতে হবে, ওই যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া ঘুরে দেন তারপরে অ্যালকিন থেকে আমাকে অ্যালকোহলে আসতে হবে। তো এই তো আমাদের যে টোটাল যেই প্রশ্নগুলো ছিল, আমরা সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমাদের সামনে আলোচনা করে ফেললাম। তাইলে আমি আশা করতেছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো যে আমাদের রোড টু মিশন সাইক্লোন সাজেশনটি কিভাবে তৈরি করা হয়েছে। আমি তোমাদেরকে একটা কথাই বলবো যে তোমরা কখনোই সাজেশনের এটা ফোকাস করবে না যে আমার এই প্রশ্নটাই আসবে, প্রশ্ন মুখস্থ করবে না, শুধু পার্টিকুলার প্রশ্নে ফোকাস করবে না। তোমরা অলওয়েজ ফোকাস করবা আইটেমটা, যে আমি এই ম্যাথটা করতেছি, এই ম্যাথটা থেকে আমি আসলে কি শিখতেছি, আমার এরকম ম্যাথ আসলে আমি কিভাবে সলভ করব। আমাদের কাজ হবে জাস্ট সেই দিকে ফোকাস করা, যে আমি এই ম্যাথ বা এই বিক্রিয়া করে বা এই ইলেকট্রন বিন্যাস করে আমি যে এটাই আসবে এমনটা না। আমার ফোকাস থাকবে যে আমি এখান থেকে একটা ধারণা নিব, এই ধারণার উপর এই ধারণাকে কাজে লাগিয়ে, যেহেতু তোমাদের সৃজনশীল মানে প্রশ্নগুলো সৃজনশীল হয়, কখনোই পার্টিকুলার মানে এরকম বলাটা সো টাফ যে আমি এইটা দিচ্ছি আর এটাই আসবে, এরকম বলা যাবে না। আমরা জাস্ট বলতে পারি যে না এই প্যাটার্নের প্রশ্ন আসতে পারে, সো সেই প্যাটার্ন ফলো করবা, সেই প্যাটার্নের মতো করে নিজেদেরকে গুছিয়ে নেবা। তাহলে আশা করতেছি এত অল্প পড়েও কিন্তু কেমিস্ট্রিতে ভালো করা সম্ভব, যেটা আমরা এই রোড টু মিশন সাইক্লোন সাজেশন থেকে আমরা তোমাদের জন্য বলতে পারি যে না তোমরা এত অল্প পড়েও চাইলে এখান থেকে সাজেশন ফলো করলেও তোমরা কেমিস্ট্রিতে ভালো করতে পারবা। তো তাহলে আজকে এ পর্যন্তই, আবার কোনো একটা কিছু নিয়ে তোমাদের সামনে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।